এইবার এই সাউন্ডটা ঠিক করে কথা বোঝা যায় না, এই সাউন্ড কথা বোঝা যায় না। এই পাশে ভাই চলেন জায়গা কথা বোঝা যায় না, জায়গা বলতে ওইখানে জায়গা এটা শুধু দেখতে পারবো, শুনতে পারবো না। একটা নিচ্ছে একটা নিলে শোনা যেত না। একটা হলে একটা পুরো বন্ধ হয়ে যাবে, হালকা পুরো বন্ধ হয়ে যাবে। না আরো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله আজকে একটা সবাই ভালো আছেন। প্রথমে আমি একটা ডিসক্লেমার দিয়ে শুরু করি। প্রথমে আমি তিনটা বিষয়ে আপনাদের কাছে মাপ চেয়েছি। প্রথম বিষয়টা হলো আমি পাবলিক স্পেসে অভ্যস্ত না। আই প্রেফার রাইটিং। লেখার অনেক সুবিধা আছে, আপনি এডিট করতে পারেন, রিভাইজ করতে পারেন, মুছে ফেলতে পারেন, রাইট? কিন্তু বলার সময় এগুলো করার সুযোগ নেই। আমার আসলে বড় যেহেতু অভ্যাস নাই, তাই আমি আসলে খুব সুন্দর করে চেষ্টা করতে পারি আমার কাছে মনে হচ্ছে। এটা এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো আমাকে বাসা থেকে বলে দিচ্ছে যে সুন্দর বাংলা ভাষায় কথা বলতে। কিন্তু বাসার অনেক কথার মতো এই কথাটা সম্পর্কে জানতে পারতেছি না, কারণ প্রকৃত বাংলা ভাষা যেটা পড়েছি খেয়েছি এটা বলতে অনেক বুঝতে পারি। আমি অনেক চেষ্টা করি হয়তো কিছু বলতে পারবো না, এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনাদের কষ্ট করে এটা একটু শুনতে হয়। এই দুটো বিষয় বলতেছি এই জন্য কারণ আজকে যারা বক্তব্য দিচ্ছেন তারা সবাই খুব সুন্দর করে কথা বলেন, সবাই খুব গুছায় কথা বলেন। তো আপনারা যদি ওনাদের বক্তব্যের মতো বক্তব্য আমার কাছে এক্সপেক্ট করেন তাহলে আসলে হবে না। আমার বক্তব্যটা আপনাদের একটু কষ্ট করে শুনতে হবে, একটু অবসর বক্তব্য হবে, ভাঙাচোরা বক্তব্য হবে। এটা হলো দুইটা বিষয়। তিন নম্বর বিষয়টা হলো আজকে কিছু বক্তব্যে কিছু কথা আসতে পারে যেগুলো কঠিন লাগবে কারো কাছে। তো এগুলো কাউকে কারো বিরুদ্ধে যাওয়ার জন্য না বা কারো সমালোচনা করার জন্য না, এগুলো বলার একমাত্র কারণ হলো আমি ট্রুলি মনে করি যে আমাদের বর্তমানের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য, এই কমের জন্য এবং এই জমিনের জন্য এই কথাগুলো বলা দরকার। তো এই তিনটা হলো ডিসক্লেইমার, ঠিক আছে? ডিসক্লেইমার শেষ, এখন আমি মূল কথায় যাচ্ছি। আমরা একটা ঐতিহাসিক সময় পার করতেছি। গত 40 দিনে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেটা আসলে কয়েক বছরেই ঘটে না। একটা দ্রুত ব্লাডি প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিছু অর্জন করেছি। খুনি হাসিনা, দিল্লির পাপের হাসিনা, সে পালাইছে এবং তার যে সৈন্য সামন্ত আছে তারা গা দেখাচ্ছে। এবং এই পুরো প্রসেসটা এখন আমরা আসলে বুঝে উঠতে পারছি কিনা আমি আসলে শিওর না। এটা হলো উই আর স্টিল ট্রাইং টু মেক সেন্স অফ ইট। এবং আমার মনে হয় আমরা এখানে যারা আছি বেশিরভাগই এরকম কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আগে যাইনি। এবং আমরা নিজেদের মধ্যে অনেক কিছু ডিসকাস করতেছি, অনেক কথাবার্তা বুঝতেছি, যার উদ্দেশ্য হলো টু মেক সেন্স অফ দ্য সিচুয়েশন, যে আসলে কি হইলো আর এটা কোথায় যাচ্ছে, রাইট? সো এই জায়গাটাতে দুটো কোয়েশ্চেন দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। ফার্স্ট কোয়েশ্চেন হলো আমরা অনেক কথাবার্তা শুনতেছি যে গণযোদ্ধা, বিপ্লব, প্রতিবিপ্লব, সংস্কার, অনেকে বলতেছে আমরা স্বাধীন হয়েছি, এটা দ্বিতীয় স্বাধীনতা, অনেকে বলছে বিজয় আসছে। আমার কোয়েশ্চেন এখানে প্রথম কোয়েশ্চেন হলো 15 জুলাই থেকে 25 আগস্ট পর্যন্ত যে জিনিসটা হইল এটি বিপ্লব ছিল কিনা নাকি অন্য কিছু ছিল, এটা একটা প্রশ্ন। সেকেন্ড যে প্রশ্নটা সেটা হলো আমরা কি এখন স্বাধীন কিনা, আমি এটাকে বিজয় কিনা। তো এই দুটো কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ কারণ এইগুলোর অ্যান্সারের উপর ডিপেন্ড করবে আপনি বর্তমানে কিভাবে বুঝতেছেন, এবং এটার উপর ডিপেন্ড করবে আপনি ভবিষ্যতের ব্যাপারে কিভাবে চিন্তা করবেন। তো এই প্রশ্নগুলোর কিছু অ্যান্সার নিশ্চয়ই আপনারা সবাই ভাবছেন যে আপনার ম্যাডাম বলছেন বিপ্লব হয়ে গেছে। তো আমি আমার মতো করে আমার কিছু চিন্তা আপনার সাথে শেয়ার করব। প্রথম প্রশ্ন হলো এটা বিপ্লব ছিল কিনা।
এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে তিনটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে। একটা হলো বিপ্লব, একটা হলো সংস্কার, একটা হলো ক্ষমতার পালাবদল বা ক্ষমতা পরিবর্তন। বিপ্লব হলো একটা সমাজ এবং একটা শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন, আমূল পরিবর্তন, এটা হলো বিপ্লব। সংস্কার হলো এটা লিমিটেড। সংস্কারের ক্ষেত্রে একটা বিরাজমান কাঠামো থাকে, বিদ্যমান কাঠামো থাকে, সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়, কিছু মেরামতি হয়, কিছু পুনর্গঠন হয়, এটা হলো সংস্কার। আর ক্ষমতার পালাবদল এটা আপনারা সবাই বোঝেন, একজন গেল আরেকজন আসবে। আচ্ছা, তাও আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো। এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে। এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন, ধাক্কা দিয়ে টেনে যেভাবে ইচ্ছা নামায় ফেললেন, এটা কি? এটা হলো সরকার পদ। আপনি ধর্ম চেয়ারে বসে গেলেন, এটা কি? ক্ষমতা দখল। চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করবেন, নতুন করে বার্নিশ করবেন, নতুন করে রং করবেন, কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সেলাই করবেন, কোনো জায়গায় ঘুণ পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করবেন, এটা হলো সংস্কার। কিন্তু বিপ্লব কি? বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টল করবেন, আপনি এটা ভাঙবেন, নতুন করে তৈরি করবেন এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না, ডিফারেন্ট হবে। এবং কোনো একটা চেয়ার নাম হতে পারে, এটা একটা চুল হতে পারে, দিবাল হতে পারে, এটা হলো বিপ্লব। কাজে এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি আবার প্রশ্ন করি, জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা? না, জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না। আমরা চিন্তা করে দেখেন এখানে কি হয়েছে। এখানে শুধুমাত্র একটা কাজে সাফল্য আসছে, সরকার পতন, হাসিনার পতন হয়েছে, কিন্তু ক্ষমতা দখলটা কিন্তু হয় নাই। যারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু ক্ষমতা দখল করে নাই, বরং একটা মিক্স ধরনের পাওয়ার শেয়ারিং হচ্ছে, কারণ সবাই দেখতেছে, রাইট? আচ্ছা, সংস্কারের ক্ষেত্রে আমরা এখন বলতে পারতেছি না আসলে সংস্কার কতটুকু হবে, it still remains to be seen, probably সংস্কার হবে কিছু, no doubt, but definitely এখানে আসলে বিপ্লব হয় নাই। তাহলে এখন প্রশ্ন হলো, কেন এটা বিপ্লব হলো না? এতগুলো মানুষের কোরবানি, এত মানুষ অন্ধ হয়ে গেল, এত মানুষ পঙ্গু হয়ে গেল, এত কষ্ট, তাহলে কেন বিপ্লব হয় নাই? এটা অ্যান্সারটা আসলে সহজ, কারণ এখানে কোনো বৈপ্লবিক আদর্শ ছিল না, এখানে কোনো বৈপ্লবিক পরিকল্পনা ছিল না, এখানে কোনো এরকম কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, কোনো আদর্শ বা আকীদা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয়নি। এখানে কোনো ম্যানিফেস্টেশন, কোনো কিতাব ছিল না। ইনফ্যাক্ট মানুষ এখানে কোনো নেতার পিছনেও নামে নাই। ইনফ্যাক্ট এই পুরো আন্দোলনটার মজার বিষয় হলো যে মানুষ এখানে আসলে কোনো কিছুর ফরে নামে নাই, তারা এখানে নামছে বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মানুষ এখানে নামছে গণহত্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। মানুষ এখানে নামছে আবু সাইদের উপর যে গুলি চালানো হয়েছে সেটার বিরুদ্ধে। মানুষ নামছে মুগ্ধ, আসাদুল ইয়ামিন, ফাইনাসদের উপর পাখির মতো গুলি করার বিরুদ্ধে। মানুষ নামছে আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে। এই যে লাশের চেয়ে মেট্রোরেল বেশি দাবি, এই বয়ানের বিরুদ্ধে মানুষ নামছে, আওয়ামী মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ নামছে, আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে মানুষ নামছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ নামছে। কিন্তু মানুষ কোনো বৈপ্লবিক আদর্শের জন্য নামে। পুরো প্রসেসে একবার চিন্তা করে দেখেন, কোথাও সংস্কার এটা কিন্তু একটা জনমানুষের ইস্যু না। মানুষ একটা সমর্থন দিয়েছে অবভিয়াসলি, বাট এটার জন্য মানুষ রাস্তায় নামতো না, রাইট? কিন্তু মানুষ শেষ পর্যন্ত নামলো কেন? কারণ হাসিনা লাগাম ছাড়া বক্তব্য, তার একটার পর একটা ব্লান্ডার, তার দ্রুত রিপ্রেশন, এইসবের কারণে শেষ পর্যন্ত মানুষ চিন্তা করলো যে এবার একটা এসকালেশন হইতে হবে, সীমাস্ত এভাবে আসলে একটা দেশ চলতে পারে। এই কারণে মানুষ নামছে এবং বেসিক্যালি শেখ হাসিনা পুরো দেশের মানুষকে তার বিরুদ্ধে আসলে ঐক্যবদ্ধ করছে। এইটা ছিল এই বিপ্লবের গ্রুপ, মানে সরি এই মুভমেন্টের গ্রুপ, এটা ছিল এই মুভমেন্টের গ্রুপ, কোনো আদর্শ না। এটা ছিল হাসিনার বিরুদ্ধে একটা বড় নিষ্কর্ষ, একটা পপুলার আপরাইজিং বেসিক্যালি, যে সর্বসাধারণের মধ্যে মানুষের দীর্ঘদিনের জমে থাকা যে ক্ষোভ, রাগ, এই জুলুম মানুষ সহ্য করতে পারতেছে না, মানুষের মনে হচ্ছে যে এইভাবে আসলে আমরা থাকতে পারবো না। এই কারণে মানুষ রাস্তায় নেমে আসে। এবং আমি কথাটা লিখছি, আমি এটা বারবার বলি এবং এটা আসলেই বিশ্বাস করি যে এই আন্দোলনের মূল উস্কানিদাতা শেখ হাসিনা, এটার প্রধান সমন্বয় শেখ হাসিনা, এটার প্রধান স্থপতি শেখ হাসিনা, এটার প্রধান এনজিন বা চালিকা শক্তি শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া এই আন্দোলন কখনো সরকার পতন দিয়ে যায় না। আমরা চিন্তা করে দেখেন, 30শে জুলাই সে যদি সবগুলো দাবি মেনে নেয়, কি হয় তারপর? সরকার পতন হয়?
তাদের ফেরত যেতে হইতো তখন সব ধরনের মেনে নিচ্ছে এখন কি করতো তারা ফেরত যেতে হবে হয়তো বা তারা কয়েক মাস পর নতুন কোনো আন্দোলনে আসতে পারতো সেটা ডিফারেন্ট কথা কিন্তু আন্দোলন অনেক শেষ হয়ে যায় কিন্তু শেখ হাসিনা কি করলো সে আলটিমেটলি এটাকে পথের দিকে নিয়ে গেল তার যে হিউব্রিস তার যে অ্যারোগেন্স তার যে অহংকার এটা আলটিমেটলি তাকে পথের দিকে নিয়ে গেল এবং এইখানে আমি আসলে ফিরআউনের সাথে একটা মিল দেখতে পাই যে বনী ইসরায়েল যখন লোহিত সাগরের সামনে গেল মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে সাগর ভাগ হয়ে গেল বনী ইসরায়েল সাগরের মধ্যে চলে যাচ্ছে ফিরআউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়ার সে কি গেইন করতে এখানে বনী ইসরায়েল তো চলে যাচ্ছে বনী ইসরায়েল তার পাওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ না বনী ইসরায়েল তার সিংহাসন নিতে চায় না কিন্তু সে কেন যাচ্ছে সে দেখতেছে তার সামনে একটা সমুদ্র লিটারালি ভাগ হয়ে গেছে একটা সুপারন্যাচুরাল ইভেন্ট তার সামনে ঘটতেছে সে বুঝতেছে এটা দুনিয়াবি কোনো শক্তির কাজ না তাও সে কি করতেছে তার মনে হচ্ছে যে নাইকি সাহেব এটা কেন এটা তো অ্যারোগেন্স সেই তো বলছে আমরা বলবো রাগ এটা তো অহংকার এবং এই অহংকারটাই তার পতন নিয়ে আসছে এবং সেই ব্যাপারটা এমন বলছে সেই কাছে একটা করেছে আল্লাহ এইভাবেই তার পতনটা আসছে এটা তত্ত্ব এই আন্দোলন নিয়ে অনেক ধরনের তত্ত্ব আছে অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আপনারা শুনবেন যেমন ধরেন কেউ আমেরিকার কথা বলবে কেউ কালার রেভলিউশনের কথা বলবে কেউ এনইডির কথা বলবে এবং এই কথাগুলো যে একেবারে মেরিট নাই আমি সেটা মনে করি না এখানে কিছু মেরিট থাকতে পারে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দুটো পয়েন্ট আমাদের স্বীকার করতে হবে সেই দুটো পয়েন্ট হলো শেখ হাসিনার বিরুদ্ধে পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষ একসাথে হয়ে গেছিল একটা ইজমা হয়ে গেছিল যে শি মাস্ট গো এন্ড সেকেন্ড পয়েন্টটা হলো দুনিয়া চালায় কে আল্লাহ আল্লাহ মালিকুল মুলক আল্লাহ জব্বার ও মুতাকাব্বির এবং আল্লাহ আল-লতীফ আস-সাবর ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন আল্লাহ তার কর্ম সম্পাদনের প্রবল যদি অধিকাংশ মানুষ জানে না অনেক মানুষের অনেক পরিকল্পনা থাকে মামলুকের অনেক পরিকল্পনা থাকে অনেক ষড়যন্ত্র থাকে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কার ইচ্ছা বাস্তবায়ন হয় সবাই পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা করে আল্লাহ পরিকল্পনা বাস্তবায়ন হয় বলা জালিকাই কথা বলা আল্লাহ পরিচয় করে সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন একটা ব্যালেন্স পজিশনে থাকি ব্যাপারটা যেন এমন না হয় যে আমরা চিন্তা করতেছি যে কেউ সেভিয়ার আসছে আসমান থেকে নেমে বাংলাদেশকে অনেক কিছু করে দিবে এরকম কিছু আমাদের চিন্তা করার দরকার নেই আবার আমাদের এটাও চিন্তা করার দরকার নেই যে সবকিছুই মানে ইলুমিনাটি করে বা আমেরিকা করে বা অমুকেও করে ব্যাপারগুলো আসলে এরকম না দুনিয়ার বছর করে আল্লাহ দেখো আমি মূল আলোচনা যেতে হচ্ছে আমরা শুরু করছিলাম একটা প্রশ্ন দিয়ে এটা বিপ্লব দিয়ে এটা বিপ্লব না এটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে গণবিস্ফোরণ এটা ছিল হাসিনার পতনের ব্যাপারে মানুষের মধ্যে যে মনোভাব অলরেডি চলে আসছিল সেটা একটা বাস্তবায়ন এবং এই জন্যই মানুষ যখন বুঝতে পারছে যে আলটিমেটলি আর কোনো অপশন নেই আমাদের রাস্তায় নেমে যেতে হবে তখন হাসিনার পতনটা নির্ধারিত হয়ে গেছে এটা হয়তো একদিন পরে হয়েছে এক সপ্তাহ পরে হয়েছে এটা এক বছর পরে হইতে পারতো বাট প্রসেসটা শুরু হয়ে গেছে এবং একই কারণে এখন আমরা অনেক ধরনের কথা শুনতেছি যে সানি সেকুলারিজম আসতে হবে সানি ডেভেলপমেন্ট ডেমোক্রেসি আসতে হবে এই ব্যাপারগুলো আসলে আসবে না কেন আসবে না কারণ মানুষ এগুলো ব্যাপারে খেয়াল করে না মানুষ এগুলো আসলে বোঝেও না যারা বোঝে তারা চায় না এগুলো হলো 72 সংবিধানের মধ্যে একটা বিষয় যেটা আপনি মানুষের গায়ের উপর রেখে চালাই দিচ্ছেন বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস থিংস সো আলটিমেটলি অনেক কথাবার্তা আমরা শুনবো নয়ারাজনৈতিক বন্দোবস্ত তারপর সেকুলারিজম ভালো সেকুলারিজম লিবারাল ডেমোক্রেসি এগুলো আসলে আসবে না কিছু সংস্কার আসতে পারে কিছু সংস্কার আসতে পারে প্রবাবলি আমরা তো দেখতে পাবো যে কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হবে না এরকম কিছু হতে পারে প্রধানমন্ত্রীর অফিস এবং প্রেসিডেন্টের অফিস একটা পাওয়ার ব্যালেন্স হতে আসতে পারে এটা হতে পারে সমস্যা নেই বাট অনেক গ্রাউন্ড ব্রেকিং কোনো চেঞ্জ আসবে এটা মনে করার কারণ আমি দেখি না এটা হলো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার সেকেন্ড কোয়েশ্চেন যেটা সেটা হলো এটা কি বিজয় কিনা এটা কি স্বাধীনতা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আসলে অলরেডি স্পষ্ট হয়ে যাওয়া উচিত তাও এটা আসলে বিজয় না এটা সর্বোচ্চ একটা আংশিক বিজয় আমরা বলতে পারি এটা কোনো অর্থিক কোনো সেন্সে এটা সামগ্রিক বিজয় হতে পারে না এটা কেন পারে না এটা অনেকগুলো রিজন আছে বাট আমি কিছু রিজন একটু আগে আলোচনা চলে আসছে বাট আমি আরো কয়েকটা রিজন বলি প্রথম কারণটা হলো পোস্ট কলোনিয়াল সিন উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র এটা কঠিন বাংলা শব্দ এটা একটা কারণ যে এই কাঠামোটা রেখে আপনি আসলে কখনো স্বাধীন পেতে পারবেন না এটা মানে সংস্কার বলি একসময় এটা ছিল আমাদের রাজত্ব এটা আমাদের রাজত্ব ছিল
এটা পারফেক্ট ছিল না, এখানে অনেক সমস্যা ছিল, কিন্তু এটা আমাদের রাজত্ব ছিল। কিন্তু তারপর ফিরিঙ্গিরা আসছে, ব্রিটিশরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, এবং তারা এসে আমাদেরকে তাদের গোলাম বানাইছে, তারা এসে আমাদেরকে তাদের দাস বানাইছে, এবং তাদের একটা সিস্টেম আমাদের উপর চাপাই দিয়েছে। এইটাই হলো কলোনিয়াল রাষ্ট্র। এবং এই কলোনিয়াল রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো দুটা, একটা হলো কন্ট্রোল, একটা হলো এক্সপ্লয়টেশন, নিয়ন্ত্রণ এবং শোষণ। আর কোনো উদ্দেশ্য নেই। কলোনিয়াল যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। কলোনিয়াল যে পুলিশ, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। কলোনিয়াল যে সেনাবাহিনী, এটার উদ্দেশ্য ছিল এই দুটা। আজকে ফিরিঙ্গিরা নাই, চলে গেছে, অনেক আগে চলে গেছে, কিন্তু ওদের যে সিস্টেম সেটা রয়ে গেছে। আজকে আমাদের যে ব্যুরোক্রেসি আছে সেটা কলোনিয়াল ব্যুরোক্রেসি কনফিগারেশন, ধারাবাহিকতা। আজকে আমাদের যে পুলিশ বাহিনী আছে সেটা কলোনিয়াল পুলিশ বাহিনী ধারাবাহিকতা। এবং উপমহাদেশের যে সেনাবাহিনীগুলো আছে এগুলো সবগুলো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ধারাবাহিকতা। এটা ভেঙে বা এটা থেকে পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মি হচ্ছে, এবং দেন সেখান থেকে বাংলাদেশ আর্মি হচ্ছে। এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কেউ ডিনাই করতে পারবে না। সো যেই কাঠামোটা তৈরি হয়েছিল নিয়ন্ত্রণের জন্য এবং কন্ট্রোল করার জন্য, সেই কাঠামোটাকে রেখে দিয়ে আপনি আসলে কিভাবে স্বাধীন হবেন, কিভাবে বিজয়ী হবেন, এটা পসিবল না। এটা হলো একটা রিজন। আরেকটা রিজন হলো মডার্ন স্টেট ইটসেলফ। এটা আমি নিয়ন্ত্রণের কথা বলার আর শোষণের কথা বললাম, এটা কিন্তু শুধু কলোনিয়াল রাষ্ট্রের বৈশিষ্ট্য না, এটা মডার্ন স্টেটের বৈশিষ্ট্য। আধুনিক যে রাষ্ট্র সেটা ইনহেরেন্টলি একটা ডমিনেটিং, কন্ট্রোলিং, অথরিটেরিয়ান মেশিনারি। এটা এমন একটা যন্ত্র যার উদ্দেশ্য হলো শোষণ করা এবং নিয়ন্ত্রণ করা। এবং এটা শুধুমাত্র আমাদের মতো তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য না, এটা পুরো বিশ্বে। আমাদের দেশে একটা ধারণা আছে যে হাসিনার যে সেকুলারিজম, ওইটা ছিল লাইফ সেকুলারিজম বা মওদুদ সেকুলারিজম। আর আমেরিকাতে যেটা আছে বা ইংল্যান্ডে যেটা আছে বা মতান্তরে ফ্রান্সে যেটা আছে, এটা হলো সাহি সেকুলারিজম। কিন্তু এই যে নিয়ন্ত্রণের ব্যাপারটা, কন্ট্রোলের ব্যাপারটা, এটা সেখানে আছে। এখানে অনেক একাডেমিক আলোচনা আছে। আমি সেই আলোচনায় যাব না, আমি আপনাদের একটা এক্সাম্পল দেব, যে এক্সাম্পলটা আপনারা সবাই দেখছেন। সেটা হলো কোভিড। কোভিডের কথা চিন্তা করে দেখেন, বিশেষ করে লকডাউন এবং ভ্যাকসিনের কথা। আচ্ছা, সেকুলারিজম এবং লিবারাল ডেমোক্রেসি আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, স্বাধীনতা, অধিকার, এরকম অনেক কথা বলবে। লকডাউনের সময় কি হচ্ছে চিন্তা করে দেখেন তো, একদিনের মধ্যে আপনার সব অধিকার, আপনার সব স্বাধীনতা নাই, শেষ। আপনি ঘরের বাইরে যেতে পারবেন না, চাকরিতে যেতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না। কারণ বাপ মারা গেছে, সে আপনি দাফন করতে যেতে পারছেন না। কারণ বাচ্চা হসপিটালে, সেটা আপনি যেতে পারছেন না। এটা কি? এটা টোটাল কন্ট্রোল আপনার জীবনের উপরে। এখন আমরা দেখছি যেখানে রাষ্ট্র যত শক্তিশালী সেখানে লকডাউন তত থাকে। আমাদের মতো দেশগুলোতে রাষ্ট্র পুরোপুরিভাবে অতটা শক্তিশালী না, যে কারণে আমরা কিছুটা মুভমেন্টের সুযোগ পাইছি। কিন্তু আপনি যদি ওয়েস্টের দিকে তাকান, দেখবেন সেখানে এক্সট্রিমলি টাইট ভাবে লকডাউনগুলো এনফোর্স করা হয়েছে। তো এই যে লকডাউন, এটা কিন্তু আপনি দেখেন, এটা আপনার সমস্ত অধিকার, স্বাধীনতাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলা হলো। এটা একটা রিপ্রেশন, এটা একটা কর্তৃত্ববাদ, এবং এটা সেগুলোর ডেমোক্রেসিগুলাই করতেছে। এবং এর মধ্যে আমরা দেখছি যে দুটো অংশ হয়ে গেছে, যে সাধারণ মানুষ লকডাউনের মধ্যে বাসায় বসে আছে, পাগল হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে এলিট যারা, তার পার্টি করে বেড়াচ্ছে, এরকম খবর আসে, খবর পার্টি করে বেড়াচ্ছে। ওদিকে মানুষজন মেন্টাল হেল্পলাইনে ফোন করতে করতে এই হয়ে যাচ্ছে, শরীর হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আচ্ছা, এরপর দেখেন লকডাউনের পর কি আসবে? ভ্যাকসিন। ভ্যাকসিন না নিলে আপনি দুনিয়াতে অচল, আপনার ভ্যাকসিন নিতেই হবে। আপনার শরীরের মধ্যে আপনি একটা আনটেস্টেড এক্সপেরিমেন্টাল ড্রাগ দিলে, এখানে আপনার কোনো সে নাই। আপনাকে বেসিক্যালি কোয়ার্স করা হবে এটা নেওয়ার জন্য, নইলে আপনি হজমে যেতে পারবেন না, এরকম একটা অবস্থা, তাই না? এর যে টোটাল কন্ট্রোলটা কি হইতে পারে? এটা কোনো মেটাফরিক্যাল কন্ট্রোল, এটা কোনো রূপক কন্ট্রোল না, এটা রিয়েল কন্ট্রোল। আপনার চলাফেরাকে কন্ট্রোল করতেছে, আপনার শরীরের মধ্যে আপনি কি দেবেন সেটাকে কন্ট্রোল করতেছে। এবং এই সব কিছু কি করতেছে? সেকুলার রাষ্ট্র। যে সেকুলার রাষ্ট্র সাপোজিটলি আপনাকে কি দেয়? স্বাধীনতার অধিকার দেয়। এটা হলো তার অবস্থা। আধুনিক রাষ্ট্রের যে তত্ত্ব, এটার অন্যতম জনক বলা হয় থমাস হবসকে, ব্রিটিশ ফিলোসফার। থমাস হবস রাষ্ট্রকে কল্পনা করছিল লেভায়াথান হিসেবে। লেভায়াথান মানে কি? লেভায়াথান হলো একটা পৌরাণিক জীব, একটা মিথিক্যাল ক্রিয়েচার। বাইবেলে এটার কথা আছে। এটা হলো একটা সামুদ্রিক জীব যেটা আকার অত্যন্ত বড়, এটাকে হারানো যায় না।
এতটা বড় ওভারকাম করা পসিবল না। তো হবস রাষ্ট্রকে চিন্তা করছিল একটা দানবীয় শক্তি হিসেবে, এবং বাস্তবে তাই হয়েছে। রাষ্ট্র একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে, একটা সর্বব্যাপী ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে, যে নিজেই আইন বানায়, যে নিজেই আইনের ব্যাখ্যা করে এবং যে নিজেই আইনের প্রয়োগ করে। রাষ্ট্রের উপরে কোনো রেফারেন্স নাই, সবার উপর রাষ্ট্র সত্য তাহার কোনো নাই। রাষ্ট্র হলো আলফা দি ওমেগা, এরকম অবস্থা। এবং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদে পদে রাষ্ট্র আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, রাষ্ট্র আপনাকে সার্ভে করতে চায়। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট, আপনার কল হিস্ট্রি থেকে আপনার চ্যাট লগ, আপনার ব্রাউজিং ডেটা, সবকিছু, আপনার প্রত্যেকটা ট্রানজাকশন, আপনার ইনকাম ট্যাক্স, প্রতিটা জিনিসে রাষ্ট্র এসে হাত ধরে সে নিয়ন্ত্রণ করতে চায়, সে সার্ভে করতে চায়। এবং এটাই হলো পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এই মাত্রার নিয়ন্ত্রণ, এই মাত্রার এক্সপ্লয়টেশন কোন সিস্টেমের মাধ্যমে হয়েছে, যেটা সেকুলার সিস্টেমের মাধ্যমে হয়েছে। কাজে এই এবং এটাই হলো আসলে আধুনিক রাষ্ট্রের সভরেন্টির অর্থ। সার্বভৌমত্বের কথা আমরা বলি না, এটাই হলো সার্বভৌম শক্তির সত্যিকারের অর্থ, সার্বভৌম শক্তির প্রকৃত রূপরেখা। যারা আপনারা জানতে চান এই ব্যাপারে, একজন জার্মান ফিলোসফার ছিল টমাস কুইন, আপনারা তার লেখা পড়ে দেখতে পারেন, সেই ব্যাপারে খুব ডিটেইলে আলোচনা করছে। আজ পর্যন্ত এটা কোনো রিফিউটেশন আছে না, এটাই বাস্তব, এটাই সভরেন্টির অর্থ। কাজে আধুনিক রাষ্ট্রের মধ্যে আপনি আসলে কখনো মুক্তি পাবেন না, বিজয় পাবেন। আধুনিক রাষ্ট্রটা কি দিবে? সে আপনাকে গাঁজা খাওয়ার স্বাধীনতা দিবে, মদ খাওয়ার স্বাধীনতা দিবে, জিনা করার স্বাধীনতা দিবে, এলজিবিটি স্বাধীনতা দিবে। এইগুলো দিয়ে সে আপনাকে ভুলে রাখবে, কিন্তু আসল স্বাধীনতা সে আপনাকে দিতে পারবে না। মজার ব্যাপার হলো আজকে আমাদের এখানে যারা অনেক বৈপ্লবিক কথাবার্তা বলতেছে, তাদের দাওয়াতের মধ্যে আসলে বৈপ্লবিক কিছু নাই। তারা বেসিক্যালি ওয়েস্ট থেকে ধার করা কিছু টার্মিনোলজি এবং কিছু ধারণা প্রচার করতেছে, এবং এমন সব টার্মিনোলজি এবং ধারণা যেগুলো ওয়েস্টে অলরেডি অবসলিট হয়ে গেছে, তামাকি হয়ে গেছে। ওয়েস্টে আপনি দেখেন লিবারেল ডেমোক্রেসি ইজ অন দ্য রিট্রিট। পুরো পশ্চিমা বিশ্বে এখন একদিকে ফার রাইট, অন্যদিকে ফার লেফট, অর্থাৎ উগ্র রাজনীতি আর তীব্র বামপন্থীদের উত্থান হচ্ছে, এবং এই দুটোর মাঝখানে যেটা আছে র্যাডিকালিটা, সেটা হলো লিবারেল ডেমোক্রেসি, যেটা আন্দোলন হারাচ্ছে। এবং মাল্টিপোলার বিশ্বের কথা আপনারা সবাই শোনেন, মাল্টিপোলার বিশ্বে লিবারেল ডেমোক্রেসির ভাত দেয়, এবং এটার যে বয়ানগুলো আছে অলরেডি এগুলো সব ভেঙে যাচ্ছে। লিবারেল ডেমোক্রেসির প্রধান একটা বয়ান হলো মানবাধিকার। গাজা জেনোসাইড আমরা দেখছি যে মানুষের কোনো আসলে কিছু নাই। গাজাতে কি হয়েছে আমরা জানি, এটা আসলে বলতে গেলে ট্রমাটিক একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে। মানে বাবা তার বাচ্চার কাছে গেছে, বাচ্চার ডেড বডি নাই, পলিথিনের ভিতরে করে সে ছিন্ন বিচ্ছিন্ন কিছু অংশ নিয়ে আসতেছে। মানবাধিকার কোথায়? যারা মানবাধিকার কথা সবচেয়ে বেশি বলে তারা হলো ইসরায়েলকে ডিফেন্স দিচ্ছে, পলিটিক্যাল দাওয়াত দিচ্ছে, রাইট? সো মানবাধিকার কোথায়? মানবাধিকার বেসিক্যালি একটা আদর্শিক হাতিয়ার, যেটা ইউজ করে ওয়েস্ট তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট অ্যাডভান্স করে, তাদের নিজেদের স্বার্থ হাসিল করে। একই কথা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে, কই আন্তর্জাতিক আইন কই? ইসরায়েল নানা জায়গায় গিয়ে অ্যাটাক করতেছে, কনসুলেটের ভেতরে গিয়ে অ্যাটাক করতেছে, এটা কখনো হয় না। কই আইন কোথায়? নাই আইন। এগুলো রেটরিক, যেগুলো ওয়েস্ট তাদের ইচ্ছা মতো ইউজ করে, তারপর পালা যায়। কিন্তু আমরা এগুলো বিশ্বাস করে বসে আছি, এবং আমরা মনে করছি এটা মনে অনেক বৈপ্লবিক বিষয়। এবং ফাইনালি একটা দেখেন, গাজা এটাও প্রমাণ করছে যে ডেমোক্রেসি অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না। কেন এটা আমি বলতেছি দেখেন, ওয়েস্টে অনেক মানুষ কিন্তু গাজা জেনোসাইডের বিপক্ষে, তারা এটার বিরুদ্ধে রাস্তায় মার্চ করছে, তারা প্রতিবাদ করছে, এটা আমরা স্বীকার করতে হবে এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, আর তাদের হেদায়েত করে। কিন্তু তাও তারা এটা বন্ধ করতে পারতেছে না। অনেক মানুষের বিরুদ্ধে কিন্তু তারা এটা বন্ধ করতে পারছে না। এটা কেন? কারণ তারা যাকেই ভোট দিচ্ছে দেখা যাচ্ছে যেই ক্ষমতায় আসছে সে জায়গায় পকেটে, এবং সে গ্লোবাল এলিটের পকেটে। তার মানে হলো ডেমোক্রেসির মধ্যেও আরো ডেমোক্রেসির যেটা আতুর হয় সেই জায়গাতেও এটা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে না। ডেমোক্রেসি নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ক্যান বি হ্যাকড, ইট ক্যান বি হ্যাকড ভেরি ইজি, যেটা আমরা দেখতেছি। কাজেই এত কিছুর পর যারা ওই মানধাত্তা আমাদের লিবারেল ডেমোক্রেসির কথা বলতেছে অনেক বৈজ্ঞানিক বয়ান হিসেবে, তারা আসলে বলতে ট্রেন্ডটা বুঝতেছে না হয়তো, এবং তারা একটা ডেটা এক্সপায়ার্ড মাল বিক্রি করার চেষ্টা করতেছে। তারা বিপ্লবের কথা বলতেছে, তাদের মধ্যে পশ্চিমা আদর্শ নিয়ে এক ধরনের ফিক্সেশন আছে, তাদের মধ্যে পশ্চিমা থিওরি নিয়ে এক ধরনের ফেটিশিজম আছে। পশ্চিম যেটা বলছে ওটাই সহি, পশ্চিম যেটা বলছে ওটাই সমাধান, অল্প সংখ্যক চেঞ্জ করতে হবে। লিবারেল ডেমোক্রেসি বাংলা ক্যারেক্টারিস্টিক্স, এটা হলে হয়ে যাবে। এইগুলো তাদের প্রস্তাবনা, এগুলো করে আসলে আলটিমেটলি কোনো সমাধান হবে না।
তো আমরা যদি আগের কথায় ফেরত যাই, এটা কি বিজয় ছিল কিনা, এটা মুক্তি ছিল কিনা? না, এটা ছিল না। যদি সোভিয়েত সেকুলারিজম বা সোভিয়েত লিবারেল ডেমোক্রেসি আসে, সেটা আসবে না। যদি আসে তাও সেটা বিজয় এবং মুক্তি হবে না। তাহলে মুক্তি কিসে? বাস্তবতা হলো আমাদের মুক্তি এবং পুরো বিশ্বের মুক্তি পুরো ইসলামের মুক্তি। এটা আমি রেটরিক্যালি বলতেছি না, আমি ট্রুলি বিশ্বাস করি এটা ইসলামের মুক্তি। আল্লাহর গোলামি মেনে নেওয়ার মধ্যেই হলো সৃষ্টির মুক্তি। কথাটা অনেকটা প্যারাডক্সিক্যাল লাগতে পারে যে গোলামির মধ্যে মুক্তি কিভাবে, কিন্তু এটি বাস্তবতা 100% একটা লজিক্যাল কথা। কেন লজিক্যাল কথা? কারণ হলো দুনিয়ার বাস্তবতা হলো দুনিয়াতে আসলে সত্যিকার অর্থে কোনো ফ্রিডম নাই। এখানে অ্যাবসলিউট কোনো ফ্রিডম হয় না। প্রত্যেকটা ব্যবস্থায় আপনার কারো না কারো আনুগত্য স্বীকার করে নিতে হয়, আপনার কিছু না কিছুর উপর ঈমান আনতে হয়, কোনো না কোনো বিষয়কে আপনার ধ্রুব সত্য হিসেবে স্বীকার করতে হয়। এটা থেকে আপনি বের হতে পারবেন না। ভ্যালু নিউট্রাল কোনো সিস্টেম হয় না, নিরপেক্ষ কোনো সিস্টেম হয় না। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা না একটা রক থাকে, এটাকে মেনে নিতে হবে। এবং অ্যাবসলিউট আমরা মানে এর কথা বলে ফ্রিডম অফ স্পিচের কথা বলে, অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ বলে কিছু নাই, অ্যাবসলিউট স্বাধীনতা বলে কোনো কিছু নাই। প্রত্যেকটা স্বাধীনতা হলো একটা বাউন্ডারির মধ্যে দেওয়া স্বাধীনতা। দাবা খেলার সময় চিন্তা করো, যখন আপনি কেউ যদি দাবা খেলে, সে দাবা খেলার নিয়ম মেনে যে কোনো চাল দিতে পারে, কিন্তু নিয়ম সে চেঞ্জ করতে পারে না। নিয়মটা মেনে তাকে খেলার টেবিলে বসতে হয়। সেম জিনিস, যে কোনো সিস্টেমে ওই সিস্টেমের নিয়ম মেনে আপনি স্বাধীন, কিন্তু এই নিয়মগুলো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। তাই প্রকৃত অর্থে আসলে কোনো স্বাধীনতা নাই। মানুষ প্রত্যেকটা সিস্টেমে কারো না কারোর সঙ্গে সস্তা হয়। আমরা করতেছি না, আধুনিক মানুষ করতেছে না। আধুনিকতা আপনাকে রাষ্ট্রের গোলাম বানাইছে, আপনাকে মুক্ত বাজারের গোলাম বানাইছে, আপনাকে নফসের গোলাম বানাইছে। কাজে ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হলো গায়রুল্লাহ গোলামি করা, আর ইসলাম হলো আল্লাহর গোলামি করা। আপনি কার গোলামি করবেন? আপনি মানুষের গোলামি করবেন, মাখলুকের গোলামি করবেন, নাকি আপনি আল্লাহর গোলামি করবেন? মানে সত্যিকারের মুক্তি হলো গায়রুল্লাহর ইবাদত থেকে বের হয়ে এসে এক আল্লাহ দাসত্ব মেনে নেওয়া। যখন আপনি এটা করবেন, তখন আমরা মানুষ হিসেবে আমাদের যে কসমিক গোল, আমাদের যে মহাজাগতিক ভূমিকা আল্লাহ আমাদের ঠিক করে দিচ্ছেন খালিফা হিসেবে, তখন সেটা আমরা পালন করতে পারবো। তখন আমরা পুরো সৃষ্টির সাথে হারমোনিতে আসতে পারবো। আধুনিকতা প্রকৃতিকে ডমিনেট করতে চাই, কন্ট্রোল করতে চাই, এটা বলতে গিয়ে সে ক্লাইমেট ক্যাটাস্ট্রফি করে ফেলছে। কিন্তু আপনি যখন আল্লাহর দাসত্ব মেনে নেবেন, তখন আপনি এর সাথে হারমোনিতে আসতে পারবেন। এখানেই আপনি প্রকৃত মুক্তি পাবেন। এটা ছাড়া সত্যিকার অর্থে কোনো স্বাধীনতা নাই। আপনার জিডিপি যত হোক, আপনার যতগুলো ব্যবসা থাকুক, আপনার যত মাথা বিষয়ে যত ইচ্ছা হোক, আপনার রাস্তা যত সুন্দর হোক, মুক্তি দেয়, কমফোর্ট আছে, মুক্তি দেয়। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হলো ইসলাম কিভাবে? আমি যদি বলি যে আমাদের থেকে মুক্তি হলো ইসলামে, তাহলে প্রশ্ন আছে ইসলাম কিভাবে? এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও আমি প্রথম কোয়েশ্চেনের সাথে ট্যাগ করতে চাই। প্রথম কোয়েশ্চেনে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলছিলাম: সরকার বদল, সংস্কার আর বিপ্লব। এখন এক এক করে আমাকে বলেন দেখি, সরকার পতনের মাধ্যমে কি ইসলাম আসবে? না, আসলে সম্ভব নয়। একটা সরকার যে আরেকটা সরকার কাজ করবে, ইসলাম আসবে না। আচ্ছা, আমাকে বলেন সংস্কারের মাধ্যমে কি আসবে? প্রথমে আসবে কিনা? সংস্কারের মধ্যে একটা সম্ভব না, কারণ আপনি যে সিস্টেম সেটা হলো একটা সেকুলার লিবারেল, একটা সেকুলার ব্যবস্থা। এই ব্যবস্থাটা মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন আপনি কিভাবে সংস্কার করে এটাকে ইসলামে নিয়ে যাবেন? স্পষ্ট। আমি আপনাকে এক্সাম্পল দিই। সংস্কারের সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি কি? ডেমোক্রেসি। ডেমোক্রেসি হলো ইনহেরেন্টলি একটা রিফর্মিস্ট অ্যাপ্রোচ, একটা রিফর্মিস্ট মেথড। ডেমোক্রেসি কি করা হয়? একটা ব্যবস্থার মধ্যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আমরা একমত, এর মধ্যে আমরা কিছু পরিকল্পনা আনতে চাই, কিছু বিষয় মত পার্থক্য আছে, এগুলো আমরা সলভ করতে চাই। এই জায়গায় ডেমোক্রেসি কাজ করে, এবং ডেমোক্রেসি কাজ করে ইনক্রিমেন্টাল বা গ্র্যাজুয়াল চেঞ্জের মাধ্যমে। এখন আপনি বলেন আপনি কিভাবে অ্যাকচুয়ালি এই প্রসেসে সেকুলার রাষ্ট্র থেকে ইসলামের ব্যবস্থায় নেবেন? আমি আপনাদের বাংলাদেশের এক্সাম্পল দিই। বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে অংশগ্রহণ করছে, তাদের সবার ভোট যদি আপনি মেলান কোন একটা নির্বাচনে, 30টার মতো আসন তারা পায় না। লেস দেন 300টার মধ্যে লেস দেন 10%। ওকে, আচ্ছা, তার মানে তারা যে এককভাবে ক্ষমতা যাবে এটা আসলে ফিজিবল না। বাট তর্কের কথা থেকে ধরলাম, এটা হইল মনে করেন বাংলাদেশের কোনো একটা ইসলামী দল অথবা সবগুলো ইসলামী দলের কোনো একটা জোট, তারা 160টা আসন পেয়ে গেল, ক্ষমতায় গেল। ঠিক আছে, গেল, তারপর কি হবে?
আপনি সংবিধান পরিবর্তন করে আনবেন? পসিবল না। কি পরিবর্তন করবেন? আপনার সংবিধান আপডেট করতে হবে। এটা শপথ দিয়ে আপনি গেছেন। আপনি যদি বলেন যে ঠিক আছে সংবিধানের মধ্যে আপনি লিখে দিলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, তাহলে হয়ে গেল সে জায়গায়? না, হবে না। এর চেয়ে অনেক সুন্দর সুন্দর কথা পাকিস্তানের সংবিধানে আছে, চমৎকার চমৎকার সব কথাবার্তা আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদের স্টিল একটা সেন্টার আছে। ঠিক সংস্কারের মাধ্যমে আপনি কিছু করতে পারবেন না। এবং দেখেন এই যে আমরা যে আলোচনাগুলো শুনতেছি বিপ্লব গণ অভ্যুত্থান নিয়ে, ওখানে কিন্তু এই কথাগুলো আসতেছে যে গণ অভ্যুত্থানের বৈধতা আপনি সংবিধান থেকে পাবেন না। গণ অভ্যুত্থান করতে হলে সংবিধানের বাইরে গিয়ে করতে হবে। এই কথাগুলো আসতেছে না? নতুন গঠন করতে হলে পুরো সংবিধান দিয়ে হবে না। আপনি যদি এতটুকু কাজ সংবিধানের মধ্যে না করতে পারেন, আপনি সেকুলারিজম থেকে ইসলামিক ব্যবস্থা যাবেন, সেটা আপনি কেমনি সংবিধানের মধ্যে করবেন বা কেমনি এই প্রসেসের মধ্যে করবেন? এটা আমি বলছি ইটস পসিবল, ইম্পসিবল। এখানে আরো অনেকগুলো বিষয় আসলে আছে, অত কথা বললাম না, সময় হয়ে যাচ্ছে। দুটো পয়েন্ট বলি। আপনি দেখেন মিশরে আলজেরিয়াতে ইসলামিস্টের ক্ষমতায় আসে, কিন্তু দিন শেখ তাদের বিরুদ্ধে টু করছে, তাদেরকে সরাই দিচ্ছে। তিউনিসিয়াতে সেম জিনিস হয়েছে, কিন্তু তিউনিসিয়াতে যারা ক্ষমতায় আসছিল তারা ইসলামিস্ট ছিল না, তারা ছিল সাবেক ইসলামিস্ট যারা পরবর্তীতে লিবারেল ডেমোক্রেট হয়েছে, তাদেরকে টু করে সরাই দিচ্ছে। এবং এই ব্যবস্থায় যারা গেছে তারা নিজেরা চেঞ্জ হয়ে গেছে। 1980 দশকে অনেকগুলো মুসলিম দেশের ইসলামিক মুভমেন্টগুলো অনেক তর্ক বিতর্কের পর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে আমরা ইসলাম অ্যাডমিশন ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করব। এটার উদ্দেশ্য কি? আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা ধীরে ধীরে ইসলাম আনার চেষ্টা করব। ভালো উদ্দেশ্য। তারপর কি হয়েছে? 40 বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজেরা একটা ইসলাম রাষ্ট্রের কথা বলে। এটা অনেকে, সবাই না, অনেকে। এটা এখন কি বলে? এখন তারা বলে কোরআন রাষ্ট্রের কথা, ওয়েলফেয়ার স্টেট, প্লুরালিজমের কথা। এটা এখন বলে যে লিবারেল ডেমোক্রেসির কথা। অর্থাৎ তারা সিস্টেমে বুঝছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য, সিস্টেমের জায়গায় আছে, তারা চেঞ্জ হয়ে গেছে। তো সংস্কারের মধ্যে দিয়ে আসলে এইভাবে এই পরিবর্তন সম্ভব না। বাস্তব কথা, আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামিক ব্যবস্থা যাওয়ার জন্য, সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেভলিউশনারি মিনিং। এটি বাস্তব। এবং এটা শুধু ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। যখন পৃথিবীতে রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসে, তখন সেটা বৈপ্লবের মাধ্যমে আসে, বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসে। এবং এটা একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না। আপনি ধাপে ধাপে চিন্তা করেন। আপনি যদি মুসলিম হন, আপনি সরিয়ে যাইতে হবে, নন নেগোশিয়েবল। কেউ মুসলিম যে সরিয়ে যাবে এটা পছন্দ না। কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা বেটার, কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অপরাধীরা বাড়ানো, কেউ যদি মনে করে দুটো সমান, খুব খারাপ। অর্থাৎ যদি মুসলিম হয় তাহলে সরিয়ে যাইতে হবে। আর সেকুলার ব্যবস্থা মৌলিকভাবে ইসলামিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, এগুলো কোএক্সিস্ট করতে পারে না। একটা আরেকটাকে ডমিনেট করার চেষ্টা করবে, সেটা হবে না। আচ্ছা, এবং আমরা দেখতেছি যে সেকুলার ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করে আপনি আলটিমেটলি ইসলামিক ব্যবস্থায় যেতে পারতেছেন না। তাহলে অপশন কি বাকি থাকে? বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আপনার আর কোনো অপশন বাকি থাকে না। কিন্তু বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলে আমাদের কাছে অনেক ধারণা আছে। বাস্তবতা হলো যে আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে বেশিরভাগ সময় খুব রেটরিক ভিত্তিক। আমরা ঢালাও কথাবার্তা বলি, আমরা অনেক আবেগ কথাবার্তা বলি, আমরা অনেক জজবার কথা বলি, কিন্তু আমরা দলিল, আদিলা, রিয়ালিটি অ্যানালিসিস, লজিক এগুলো দিকে তাকাই না। আমরা অনেক সময় চিন্তা করি যে বিপ্লব মানে একটা ওভারনাইট ব্যাপার, রাতারাতি হয়ে যায়। অথবা আমরা মনে করি যে আমি যা করতেছি করতে থাকবো, একদিন ডাক দিবে কেউ একজন বিপ্লব হয়ে যাবে। তারপরে এরকম না, আসলে এখানে কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে। অথবা আপনি বলতে পারেন যে এখানে কিছু আসবাবে দুনিয়ার কিছু শর্ত আছে যেটা আপনাকে পূরণ করতে হবে, সেটা পূরণ না করলে আপনি পারবেন না। একটা এক্সাম্পল দেই, পানি কখন ফুটে? পানি বয়লিং কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কি মুমিনের জন্য একরকম, কাফেরের জন্য আরেক রকম? না, এটা সবার জন্য সেম। কেন সেম? আল্লাহ দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক করে দিচ্ছে, সবার জন্য এটা সেম। সমাজ এবং রাষ্ট্রের মধ্যে এরকম কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে যেটা আপনাকে পূরণ করতে হবে। এই জিনিসটা আপনি আবেগ বা জজবা দিয়ে আমরা হকের উপর আসি, জাস্ট এই বিষয়টা দিয়ে আপনি বাইপাস করতে পারবেন। এই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করে আসতে হবে। হ্যাঁ, এমন হতে পারে যে কাফেরদের জন্য যে রিকোয়ারমেন্ট, সেখানে আমাদের কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন আমাদের ইমানি, আমলি, শারঈ, আকাইদি কিছু রিকোয়ারমেন্ট থাকবে, যেটা একটা কম্বিনেশন থাকবে না। কিন্তু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সেম, এটা তো লাগবে। তো এটা বাইপাস করে আপনি আসলে বৈপ্লবিক পরিবর্তন দিয়ে যেতে পারবেন।
এটা না করে আপনি যদি শুধু বলেন যে আমার ইমান আছে, আমার এই জজবা আছে, আমার তোমাকে উপর আছে, এভাবে হবে না। এটা দাও করে ভুল করছে। বাস্তবতা হলো বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা, জটিল, দুঃখ প্রক্রিয়া, কঠিন একটা প্রক্রিয়া। এর মধ্যে নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে, মানে মাল্টিপল স্টেজেস আছে, একাধিক স্টেজ আছে। ব্যাপারটা একটু চিন্তা করেন, মনে করেন আপনি কাউকে আম দেখতে চান, আপনি আজকে গাছ কাটবেন, হবে হবে না। আপনি কাউকে আম দেখতে চান, আপনি আজকে গাছ কাটবেন, হবে না। কালকে তো ফল আসবে, একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর ফল আসবে। তো আপনি ওভারনাইট এটা চাইতে পারেন না যে আমি আজকে গাছ কাটবো, কালকে ফল আসবে, হয় না। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনার প্রতিবেশী, তার বাসায় জামের গাছ আছে এবং তার বাসার গাছে জাম ধরছে, সে জাম পাড়তেছে, কারণ আপনি তার কাছে গিয়ে বলে আমাকে আম শুধু বাড়ে দাও, আমাকে আমের শরবত বাড়ে দাও, ম্যাঙ্গো স্মুদি দাও, এটা হয়? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যে বীজ বুনছে ফসল তার, যে বীজ বোনা হয়েছে ওটাই আসবে। আম গাছ তো জাম হবে না। একটা সেকুলার আন্দোলন হয়েছে, সেকুলারদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে, অথবা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হয়ে গেছে। এখন আপনার কাছে গিয়ে বলে যে আমাকে খিলাফা দাও, শরিয়া দাও, doesn't work like that. সে কেন আপনাকে দেবে? আপনি কে? তার কষ্টের পরিশ্রম কি আপনাকে কেন দেবে? আর সে যদি দেয়, ভালো সে দেবে, সে যেটা দিয়ে ওটা ওই জিনিস যেটা আপনি চাচ্ছেন না, সেটা যান, আপনি আম চাচ্ছেন, রাইট? সেটা শুনে হয় না। এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। তাহলে করণীয় আসলে কি? আমি এখানে আমার এক্সাম্পল দিতে একজন ভালো কৃষক কি করে? একজন ভালো কৃষক প্রথমে জমিটাকে তৈরি করে, আগাছাগুলো দূর করে, লাঙল দেয়, তারপর সে বীজ করে, তারপর সে আস্তে আস্তে এটাকে বড় করে, সার দেয়, পানি দেয়, কীটনাশক দেয়, তারপর ফল আসবে, এটা নিশ্চিত থাকে। নানা ধরনের ফল আসতে পারে, পোকায় খেয়ে করতে পারে, মরক ধরতে পারে, অনেক কিছু হতে পারে। এখানে মানে একাধিক স্টেজ আছে। এই রেভলিউশনারি চেঞ্জের ব্যাপারটা আছে, এখানে একাধিক স্টেজ আছে এবং এর মধ্যে প্রথম স্টেজ যেটা লাভন দেওয়ার যে স্টেজ, সেটা হলো একটা প্রজন্ম তৈরি করা, সমাজের মধ্যে সেটা পিপাসা তৈরি করা, সমাজের কাছে এটা একটা ভায়াবল অপশন হিসেবে নিয়ে আসা। এবং এটা 2-5 বছরের কাজ, এটাকে দেখে প্রজেক্ট, এটা আপনি বাইপাস করতে পারবেন না। এবং এটা কিন্তু একটা স্টেজ, এরপর আরো স্টেজ আছে। আপনি লাভও দিচ্ছেন শুধু, এরপর বীজ বুনতে হবে, গাছ আস্তে আস্তে বড় করতে হবে, সার দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো এটা একটা মাল্টি স্টেজ প্রসেস, আর একটা লং টার্ম প্রসেস। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এটা রাতারাতি অর্জন করার কিছু না। এবং কেবল জজবা দিয়ে, কেউ রেটরিক দিয়ে, জেনারিক কিছু কথা বলে, বড় বড় স্লোগান দিয়ে বা ভক্তি দিয়ে আমি অমুকে অনুসরণ করি, উনি বলছেন তারা এটা ঠিক, এভাবে জিনিসটা হবে না, দুনিয়া এভাবে চলে না। তো এই ধরনের পরিবর্তনই আসলে আমার অনেক কথা বলার সুযোগ আছে, বাট ওইদিকে আর না যাই, সময় কিন্তু নাই। আমি যেটা বলবো সেটা হলো যে আপনি সংস্কারের পথ বেছে নেবেন না বৈপ্লবিক পরিবর্তনের পথ, এটা আপনার ডিসিশন, এটা আমি আপনাকে বলে দিব। আমি শুধু আপনাকে এইটুকু বলবো যে ডিসিশনটা ভেবে চিন্তে নেন, বুঝে শুনে নেন এবং সৎ হন নিজের সাথে এবং অন্যের সাথেও সৎ হন। ধরেন কেউ মনে করলো যে আসলে সংস্কারের পদ্ধতি নিতে হবে, কারণ বাংলাদেশের যে জিওপলিটিক্যাল লোকেশন, আমাদের সমাজের যে অবস্থা, আমাদের প্রতিবেশী দেশ, এরকম অনেকগুলো বিষয় আছে যার কারণে এখানে আসলে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব না। এটা করতে গেলে লাভের যে ক্ষতি বেশি হবে। তাই আমি যেটা করবো, আমি অল্প স্বল্প ভালো জন্য চেষ্টা করবো, সংস্কারের কিছু চেষ্টা করবো। আমার উদ্দেশ্য হবে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা, আমার উদ্দেশ্য হবে আল্লাহ নাহিরের গুণগান। ঠিক আছে, এটা একটা ভালো পজিশন হয়তো পেতে পারে। আপনি এই পজিশন যদি নেন, দায়িত্ব হলো নিজের কাছে স্বীকার করা এবং মানুষের কাছে বলা যে এটা আমার পদ্ধতি, এই পদ্ধতি ইসলাম আসবে না, এটা তো বলতে হবে। আপনি সংস্কারের পদ্ধতি নেবেন, কিন্তু আপনি বলবেন যে আমি বিপ্লব করতেছি, এটা হলে হবে না। আপনি এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি ডেলিভার করতে পারবেন না। ডোন্ট প্রমিস সামথিং দ্যাট ইউ ক্যান ডেলিভার, রাইট? এটা ধোঁকাবাজি, এটা পিওর ধোঁকাবাজি। জিনিসটা করে আপনি বলছেন না আমি পারবো, আমি একজন জায়গায় ম্যান করছি, আই ক্যান রেসপেক্ট দ্যাট, কিন্তু যেটা নাই ওটা বলে লাভ নেই। একইভাবে আপনি যদি বৈপ্লবিক পথ নেন, তাহলে রেটরিক্যাল আলাপ, ভক্তির আলাপ, এই জিনিসপত্রগুলো ছেড়ে দিয়ে আপনি প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক আলাপে আসেন, আপনি বেসিক্যাল কন্ডিশনগুলো নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? এবং এইটুকু চিন্তা বাদ দেন যে মনে করেন হঠাৎ কোনো একটা ঘটনা ঘটবে, হঠাৎ ডাক আসবে, আর আমরা সবাই রাস্তায় নেমে যাবো, ইনকিলাব 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 না।
এরকম রকম করছে যেটা আমি বলতেছি। কাজে মোট কথা হলো যে সংস্কার বা বিপ্লব আপনি যেই পথে নেন ইটস ইউর চয়েস, নো প্রবলেম। বা বুঝে শুনে নেন, নিজের অবস্থানের ব্যাপারে সৎ হন, ধোকাবাজি করবেন না, মানুষের সাথে না, নিজের সাথে না, তরুণদের সাথে না। মানে বড় একটা রায়, এই রায়কে আপনি আলোচনা রাখতে চান না আসলে। আচ্ছা, একটা কথা দিয়ে শেষ করি, সেটা হলো যেটাকে আপনি পছন্দ করেন, সংস্কার অথবা বিপ্লব, দুটার ক্ষেত্রে আপনার আসলে একটা কাজ করতে হবে। যদি আপনি চান আগামীর বাংলাদেশে ইসলাম শক্তিশালী হোক, তাহলে আপনি যে তরিকায় নেন আপনার একটা কাজ করতেই হবে, এটা না হলে হবে না। সেই কাজটা কি? এটাও একটা প্রশ্ন কেউ, আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট কি? আমাদের সমাজের প্রধান দ্বন্দ্ব কি? প্রধান দ্বন্দ্ব কি? আমি বলছি দ্বন্দ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন পৃথিবীতে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। রোমান আর পার্সিয়ানদের মধ্যে যুদ্ধ চলতেছিল, ব্যাপক যুদ্ধ, অনেক বছর ধরে। আরবের বিভিন্ন রাজা-রাজাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। জাজিরাতে কুরাইশের বিভিন্ন গোত্রের মধ্যে রেষারেষি চলতেছিল। এটা আমরা জানি, বর্তমানে বলা ভাষা নানা কাহিনী। আফ্রিকাতে অনেক সাম্রাজ্য ছিল, তাদের মধ্যে যুদ্ধ চলতেছিল। এই সময়ের মাঝখানে আপনি যদি ওই সময় একটা পেপার পাইতেন মনে করেন, ওইখানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিউজটা যখন নবুয়ত পাইছেন, এটা কোথায় আসতো? আমাদের আপনার বাড়িতে যে ছোট্ট একটা ইঞ্চি করে একটা খবর আসতো, তাই না? কিছু না, আসলে মনে করতে মানুষ। এটাই ছিল মূল ঘটনা। যদি আমরা পৃথিবীর একটা হিস্ট্রি দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা আম্বিয়া কেরাম বলেন মূল ক্যারেক্টার, এবং তাদের সাথে যেগুলো ঘটতেছে এগুলো হলো মূল স্টোরি লাইন, বাকি সবকিছু সাইড ক্যারেক্টার, সাইড প্লাস পার্শ্ব চরিত্র, রাইট? তার মানে ওই সময় পৃথিবীতে মূল কনফ্লিক্ট কোনটা ছিল? ঈমান বনাম শিরক, তাওহীদ বনাম শিরক, ঈমান বনাম কুফর। দ্যাটস ইট। সিমিলারলি আপনার চিন্তা করতে হবে যে আমাদের সমাজে মূল কনফ্লিক্ট কোনটা। কারণ আপনি যখন মূল কনফ্লিক্টে ফোকাস করবেন, তখন আপনি একটা সমাজকে একটা পরিণতি দিকে নিতে পারবেন, বুঝতে পারবেন? আমাদের সমাজে সেন্ট্রাল কনফ্লিক্ট কোনটা? আমরা অনেক কথাবার্তা বলি, আগে বলা হয়তো আওয়ামী বনাম বিএনপি, ভারত বনাম আমেরিকা, বা ভারত বনাম চায়না, শাহবাগ বনাম অ্যান্টি শাহবাগ, ফ্যাসিজম বনাম অ্যান্টি ফ্যাসিজম, অনেক কথা বলা। এগুলো কোনটা আমাদের সমাজের সেন্ট্রাল কনফ্লিক্ট না। এগুলো যদি সলভ হয়ে যায়, তাও আপনি বুঝে পাচ্ছেন না, মুক্তি পাচ্ছেন না, যেটার কথা আমরা বললাম। মনে করেন প্রো ইন্ডিয়া গভর্নমেন্ট চলে গিয়ে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট আসে, সমাধান হয়েছে? মনে করেন এক ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গিয়ে অ্যান্টি ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসে, সমাধান হয়েছে? মনে করেন তাদের থেকে সংবাদ নাই বাংলাদেশে, সমাধান হবে? পাকিস্তান তো সংবাদ দেয়, পাকিস্তান তো শান্তি নিকেতনই এই সেকুলার রাইট, কিন্তু সেখানে তো লিবারেল সেকুলার সমাজটা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের আগে পাকিস্তানে ট্রান্সজেন্ডার আইন পাস হয়ে গেছে, কিভাবে? সেখানে তো আমাকে নেই, সে আমাকে ম্যানেজ করে দেন, আমার সমস্যার সমাধান হচ্ছে না। সমাধান হলো মূল কনফ্লিক্টের জায়গায়, এবং মূল কনফ্লিক্টটা হলো ইসলাম বনাম সেকুলারিজমের দ্বন্দ্ব, আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইনের দ্বন্দ্ব, আল্লাহর শরিয়া বনাম মানুষের শরিয়ার দ্বন্দ্ব, ইসলাম বনাম মানুষের গণতন্ত্র মতের দ্বন্দ্ব। এটাই হলো মূল কনফ্লিক্ট। আল্লাহ রাসূল কোরআনে কি বলেছেন? সব আম্বিয়া কেরামকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে? রাসূলকে কোন দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াসতাগফিরুহু তাগুত। আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। কুফরে তাগুত বা ঈমান বিল্লাহ। আমি আপনাকে বলেন, যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাহলে আপনি আল্লাহর আইনকে বাদ দিতে পারবেন? পসিবল? পসিবল না। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আপনি গায়রুল্লাহর আইন মেনে নিতে পারবেন? পসিবল না। তাহলে আপনি যদি ঈমান বিল্লাহ এবং কুফর বিল তাগুত চান, তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে যে ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা প্রচন্ড দ্বন্দ্ব আছে, এবং এটাই আসলে সবচেয়ে বড় দ্বন্দ্ব। আপনাকে কেউ বাধ্য করতেছেন আজকে যে তুমি লাত মানত উজ্জার সামনে গিয়ে সাজদা করো, কেউ আপনাকে বলতেছে না যে তুমি হুবলের সামনে গিয়ে একটা জিনিস কোরবানি করো, কেউ বলবে না, কিন্তু সে কি করবে? আল্লাহর আইন ছাড়ো, গায়রুল্লাহর আইন খাও, সেটা আপনাকে বলবে। এইটাই হলো সেন্ট্রাল কনফ্লিক্ট, এবং এই বিষয়টাকে আমাদের দাওয়ার মূল ভিত্তি বানাইতে হবে, এবং আমাদেরকে এটা সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে, যেটা আমরা পাই নাই। এখানে আমরা স্পেকটাকুলার ডিসপ্লে করছি। বাংলাদেশের সাধারণ মানুষ যখন তার ভবিষ্যৎকে চিন্তা করে, সে কি বলে? দেখেন সে কিসের কথা বলে? সে বলে ডেমোক্রেসির কথা, সে ভোটের কথা বলে, সে অর্থনীতির কথা বলে, সে সুবিধার কথা বলে। এটা সেকুলারদের সাফল্য যে তারা তাদের স্লোগান, তাদের চিন্তাভাবনা মানুষের কাছে পৌঁছে দিতে পারছে, আর আমাদের ব্যর্থতা যে এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি না।
কাজে যদি আমরা ইসলামের বিজয় চাই তাহলে অথবা আমরা ইসলামকে শক্তিশালী করতে চাই, আমরা বলছি আপনি সংস্কার চান অথবা আপনি বিপ্লব চান, এই কাজটা আপনার করতে হবে। ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে যে দ্বন্দ্ব, এটাকে আপনার সমাজের সেন্ট্রাল কনফ্লিক্টে পরিণত করতে হবে। বাকি সবকিছু সেকেন্ডারি। হ্যাঁ, অবশ্যই ব্যক্তি পর্যায়ে আপনি দাওয়া করবেন ঈমান, আমল, আকীদা, অফকোর্স এটা বাদ যাবে না। বাট যখন আপনি সামষ্টিক পর্যায়ে যাবেন, সমাজের কথা বলবেন, এটা আপনার দাওয়ার মূল কেন্দ্র হতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হলো মানুষের জীবনের সাথে যে জড়িত যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে মানুষ কনসার্ন, সেগুলো নিয়ে আপনার কথা বলতে হবে এবং সেটা বলতে হবে ইসলামের জায়গা থেকে। আর এটাও নবী রাসূলের দাওয়ার সুন্নাহ। নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন, অবশ্যই সত্য। একই সাথে তারা কিন্তু সমাজের জুলুম এবং অনাচারের বিরুদ্ধে কথা বলছে। ফিরআউন বনী ইসরাঈলকে বন্দী করে রাখছিল, তাদের উপর জুলুম করতেছিল। আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠালেন, মূসা আলাইহিস সালামকে কি বললেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপর ঈমান আনো, বনী ইসরাঈলের উপর জুলুম করা বন্ধ করো, বনী ইসরাঈলকে ছেড়ে দাও। লূত আলাইহিস সালাম তার কওমকে কি বললেন? যে তোমরা এই বিকৃত কাজ ছেড়ে দাও। তারা কিন্তু ঈমান আনে নাই তখন। আপনি এটা বলছেন। শুআয়ব আলাইহিস সালাম নবীর কাছে কি বলছেন? যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং ওজনে কম দিও না, পরিমাপে কম দিও না। আর প্রকাশ্য এই সমাজের সবচেয়ে বড় সমস্যা। কাজে পরিষ্কার যে নবী রাসূলগণ শুধুমাত্র তাদেরকে তাওহীদের দাওয়াত দেন নাই, আসলে সমাজের যে বিরাজমান সমস্যাগুলো ছিল, বড় বড় সমস্যা, সেগুলো নিয়ে তারা কথা বলছেন এবং এটা আপনাকে করতে হবে। এটা আপনাকে দেওয়া সুন্নাহ এবং এটা আপনাকে করতে হবে। আমরা বলি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে যৌবনের সমস্যা, বেকারত্বের সমস্যা, যে বিষয়গুলো নিয়ে মানুষ পেরেশান থাকে, এগুলো ইসলামের মধ্যে নাই, এগুলো শরীয়তের বিষয় না। আপনি এগুলো নিয়ে কথা বলবেন না, কেন বলবেন না? তাহলে এটা ইসলামিক কমপ্লিট কোড অফ লাইফ কিভাবে বলবেন? আপনার কথা তো আপনার কাজের সাথে মিলবে না। সেই কাজটা আমাদের করতে হবে। আমি এটা শুধু আবার করে বলছি, এটা শুধু ধারা ও বক্তব্য দিয়ে হবে না। আপনার প্র্যাকটিক্যাল সমাধান তার সামনে আনতে হবে, আপনার প্র্যাগম্যাটিক সমাধান তার সামনে আনতে হবে ইসলামের জায়গা থেকে। আপনি এটা বলতে হবে না যে ইসলাম সব সমস্যার সমাধান দেয়। আপনার বলতে হবে ইসলাম কোন সমস্যার সমাধান এভাবে দেয় এবং এটা হলো বেস্ট সমাধান, এটা আপনার বলতে হবে। এবং এইভাবে এমনভাবে আপনার মানুষের সামনে ইসলামের ব্যবস্থার একটা ভিশন তুলে ধরতে হবে, যাতে করে মানুষ যখন চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে, তখন সে মনে করবে যে হ্যাঁ সেটাই আছে। এটা আমরা করি না। এখানে আমাদের অবস্থান 0-র কাছাকাছি, অথবা 1%, 100 মধ্যে। আমার মনে হয় 1% না। সামারি আপনার উদ্দেশ্য সংস্কার হোক অথবা বিপ্লব। যদি আপনি আগামী বাংলাদেশে ইসলামকে শক্তিশালী করতে চান, আপনার দুটো কাজ করতেই হবে। প্রথম কাজটা হলো ইসলাম ও সেকুলারিজমের যে দ্বন্দ্ব, এটা সমাজের মূল দ্বন্দ্বে পরিণত করতে হবে। এটাকে দ্বন্দ্বে চিহ্নিত করতে হবে, এটাকে দাওয়ার মূল কেন্দ্রবিন্দু বানাতে হবে এবং এটাকে সমাজের মূল প্রশ্নে পরিণত করতে হবে। কার্যকরীভাবে মানুষের কাছে সেটা আপনাকে পৌঁছায় দিতে হবে, এবং শুধু সমালোচনার মাধ্যমে না, গঠনমূলক আলোচনার মাধ্যমে। শুধু সমস্যা নিয়ে কথা বলতে হবে না, সমাধানের কথা বলতে হবে এবং সেটাকে একটা ভায়াবল অপশন হিসেবে আপনাকে প্রেজেন্ট করতে হবে। দ্বিতীয়ত, সমাজের মধ্যে যে জুলুম আছে, যে অনাচার আছে, যে বিষয়গুলো নিয়ে মানুষ কনসার্ন, সেগুলো নিয়ে আপনার ইসলামের বেসিসে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, তার সাথে কথা বলতে হবে। এবং এই দুইয়ের সংমিশ্রণে আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারবেন। এবং এই জন্য আপনাদের আসলে অনেক নতুন নতুন উদ্যোগ নিতে হবে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক দিদি কাজ হয় এবং এগুলো খুবই প্রয়োজনীয়। কিন্তু আপনার এখানে একটা শূন্যস্থান আছে, এটা বুঝতে হবে। এই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করতে হবে এবং এই জন্য অনেক ইনিশিয়েটিভ দরকার। এই জন্য প্রচুর ডেডিকেটেড ভাবে কাজ করার মানুষ দরকার, পাগল হয়ে কাজ করে এমন মানুষ দরকার। You have to be relentless, you have to be tireless, and you have to be proactive. আর কোনো অপশন নাই। এবং এই যে অবশেষে কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা উদ্যোগের কথা আপনারা হয়তো জানেন, একটা লেফটেড আপনারা পাইছেন, ইসলামিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। এছাড়া এটার ব্যাপারে আপনারা এরপরে আরো জানবেন এবং আমরা আশা করবো যে আপনারা এটার সাথে থাকবেন, সামিল থাকবেন, একে সাপোর্ট করবেন। এর পাশাপাশিও আসলে আরো অনেক ধরনের উদ্যোগ দরকার এবং এখানে অনেক যোগ্য মানুষ আছেন, জ্ঞানীগুলি মানুষ আছেন। আমি বলবো আপনার সবাই এই বিষয়গুলো চিন্তা করেন, আপনার কাজ করতে হবে। কাজ করার সময় এখন, এরপরে এটা আপনি পাবেন, কিন্তু নাও এটা ওয়েল। এখন যদি কাজ করেন, কখন করবেন? যদি আপনি না করেন, তাহলে কে করবে? শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি স্পেসিফিক্যালি সিআরপি এবং থেকে ধন্যবাদ জানাবো অ্যারেঞ্জ করার জন্য। আর জুলাই আন্দোলনের সময় এবং এই বন্যার সময় আমাদের যারা মারা গেছেন, আমরা সবাই মিলে মানতে কামনা করি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।